ওকে, প্রথমত দেখো, আমরা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট নিয়ে কথা বলি। তাহলে একটু আগে যেটা আমরা দেখাইছিলাম এটা কিন্তু সুইচিং সার্কিট না। যেমন আমরা যেটা নিজেরা এটা ড্র করি, তাহলে পরীক্ষায় লজিক সার্কিট বললে এটা ড্র করতে হয়। এখন যদি স্যার পরীক্ষায় বলা নাই, বলা আছে উদ্দীপকের ফাংশনের সার্কিট আঁকো, কোনটা আঁকবো বলে দেওয়া না থাকলেও তোমরা লজিক সার্কিট চিন্তা করেই ড্র করবা। তবে স্পেশালি যদি প্রশ্নে বলা থাকে সুইচিং সার্কিট ড্র করো, তাহলে কিন্তু এইটা ছাড়া অন্য কোনোটা ড্র করলে হবে না, এটা মাথায় রাখবা। তাহলে লজিক গেট একটা সুইচ আকারে কাজ করে, এখন আমরা সেটা এখানে দেখতেছি। চলো আমরা প্রথম ডাটা ইনপুট নিয়ে কাজ করি। এটা যে অ্যান্ড গেটেরই সুইচিং সার্কিট, এটা কিভাবে বুঝবো? পরীক্ষায় যদি এটা এমসিকিউতে দেওয়া থাকে যে উদ্দীপকের এই সুইচিং সার্কিটটা কোন লজিক গেট নির্দেশ করে, তাহলে আমাদের এইভাবে টেস্ট করতে হবে সত্য সারণীর সাপেক্ষে। যেমন এখানে দুটা ভ্যালু জিরো, যখন দেখবা যে এই এ আর বি এর ভ্যালুটা জিরো, তখন ধরে নিবা যে সুইচটা এটা ডিসকানেক্টেড থাকবে। মানে এই যে বিন্দুটা এটা কিন্তু এটার সাথে কানেক্টেড না, মানে ওয়ান হইলে এইভাবে কানেক্টেড থাকবে, আর যদি জিরো হয় তাহলে এরকম ওপেন থাকবে, এটা বোঝাচ্ছে আর কি। ওকে, তাহলে আমরা ডিফারেন্ট লজিকের সাপেক্ষে দেখি। তাহলে এ এর ভ্যালু যখন জিরো, বি এর ভ্যালুও যখন জিরো, তখন দুটাই কি ডিসকানেক্টেড থাকবে। যদি ডিসকানেক্টেড থাকে তাহলে ল্যাম্প পর্যন্ত কোনো সাপ্লাইড ইলেকট্রিসিটি আসবে না, দ্যাট মিনস ল্যাম্পটা জ্বলবে না, এই জন্য আউটপুটটা দেওয়া আছে জিরো। আচ্ছা, এবার খেয়াল করো, জিরো মানে এটা ডিসকানেক্টেড, বাট এটা যদি ওয়ান হতো তাহলে কি হতো? এটা কানেক্টেড হতো। তাহলেও কি ইলেকট্রিসিটি যাইতো? তাহলে কিন্তু ইলেকট্রিসিটি যাইতো না, এই জন্য এখানে আউটপুটটা জিরো। সেম ভাবে আমরা যদি থার্ড নাম্বার ইনপুট নিয়ে চিন্তা করি, যে এ এর ভ্যালুটা এই যে এখানে দেওয়া আছে, এর ভ্যালুটা ওয়ান আর বি এর ভ্যালুটা জিরো, তাহলে ওয়ান হওয়া মানে এটা কানেক্টেড, আর জিরো হওয়া মানে ডিসকানেক্টেড। তাহলে ল্যাম্প পর্যন্ত ইলেকট্রিসিটি যাচ্ছে না, এই জন্য আউটপুটটা দেখো এখানে জিরো দেওয়া আছে। আচ্ছা, লাস্টেরটা যেটা এ এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, তার মানে এখানে ওয়ান হওয়া মানে এটাও কানেক্টেড, বি এর ভ্যালু ওয়ান হওয়া মানে এটাও কানেক্টেড। এখন যদি আমরা ইলেকট্রিসিটি সাপ্লাই করি সোর্স থেকে, তাহলে এটা ল্যাম্প পর্যন্ত যাবে, আর যা মানে এই ল্যাম্পটা জ্বলবে। তাহলে কোনো একটা ল্যাম্প অ্যাক্টিভ স্টেটে যা মানে এটার আউটপুটটা ওয়ান দিয়ে প্রকাশ করা হয়। মানে যেমন একটা সুইচ যদি অ্যাক্টিভ থাকে তাহলে ওয়ান, ইনঅ্যাক্টিভ থাকলে জিরো, দ্যাট মিনস অফ থাকলে জিরো, অন থাকলে ওয়ান। এখানে আসলে ওয়ান বা জিরো দিয়ে এটাই বোঝাচ্ছে। আসলে তোমাদের এটা ফার্স্ট ক্লাসে বলছিলাম, অনেকের মনে আছে কিনা আমি জানি না, যে আমরা বুলিয়ান অ্যালজেব্রায় জিরো আর ওয়ান লিখি ঠিক আছে, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু জিরো বা ওয়ান না। বুলিয়ান অ্যালজেব্রায় জিরো বলতে এটা একটা ভোল্টেজ লেভেলকে বোঝায়। সেই লেভেলটা কত ছিল আমরা বলছিলাম, কিন্তু 0 থেকে 0.8 ভোল্টেজ। এই রেঞ্জের ভিতরে যে কোনো ভোল্টেজকে জিরো দিয়ে বুলিয়ান অ্যালজেব্রায় প্রকাশ করা হয়। আর ওয়ানের ভোল্টেজ লেভেল হচ্ছে 2 থেকে 5। তো অনেক সময় এরকম হতে পারে যে স্যার ইনপুটে জিরো জিরো দিচ্ছি কিন্তু আউটপুটে কিভাবে ওয়ান পাচ্ছি। আসলে জিরো দেওয়া মানেই যে এখানে ভোল্টেজ লেভেলটা জিরো, বিষয়টা এরকম না। ইট মে বি জিরো, ইট মে বি 0.1, ইট মে বি 0.7, হোয়াট এভার। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে। হ্যাঁ, আমরা অনেক সময় ভুলে যাই যে এক্সাক্ট ভ্যালু আমরা জিরো আর ওয়ান মনে করলে কিন্তু বুঝতে একটু প্রবলেম হবে। বুলিয়ান অ্যালজেব্রায় জিরো বা ওয়ান বলতে এটা সবসময় একটা ভোল্টেজ লেভেলকে প্রকাশ করে। আচ্ছা, আশা করা যায় এটা সবাই বুঝেছো। সবাই কি বুঝলা যে এই সুইচিং সার্কিটটা কেন অ্যান্ড গেটের জন্য ধ্রুব সত্য? এই সুইচিং সার্কিটটা অন্য যে কোনোভাবে আমরা ডিজাইন করলে এই ইনপুটগুলোর সাপেক্ষে আউটপুট কিন্তু মিলবে না। তার মানে এই সুইচিং সার্কিটের ট্রুথ টেবিলের প্রপার্টিস অনুসারেই কিন্তু এই সুইচিং সার্কিটটা বানানো। কার কোনো প্রবলেম আছে এটা বুঝতে? থাকলে বলো। আমার মনে হয় এটা খুব সহজ, বুঝেছো? স্বর্ণালী বলো, বুঝেছো? র্যামডনলি জিজ্ঞাসা করি। হ্যাঁ। ঠিক আছে, তারপরে জি তিথি। স্যার। আনমিউট করো, করে বলো বুঝেছো কিনা। জি নদী বলো, স্যার। বুঝেছো? জি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তাহলে সুইচিং সার্কিটটা বুঝলাম। চলো এবার ইকুয়েশন নিয়ে কাজ করি।
এটা যে অ্যান্ড গেটের সত্যক সারণী, ধরো এটা পরীক্ষায় এ ডট বি এটা দেওয়া থাকলো না, তাহলে আগে থেকে কারো যদি মুখস্থ না থাকে তাহলে কি সে বলতে পারবে যে এটা অ্যান্ড গেটের কিনা? জেনারেলি। বাট আমরা ইকুয়েশন দিয়ে প্রমাণ করব, এটা মুখস্থ রাখার কোনো দরকার নাই। আমরা এটার ইকুয়েশনগত নেচার দেখে বলে দিতে পারবো যে এটা আসলে কোন গেটের সুইচিং সার্কিট হবে। আচ্ছা, তো এটা এখান থেকে বের করার নিয়মটা একটু বলি, সবাই একটু খেয়াল করো। যে কোনো সত্যক সারণী থেকে আউটপুট সমীকরণ বা ফাংশন বের করার দুটা নিয়ম। একটা হলো যেখানে যেখানে আউটপুট জিরো পেয়েছি সেটার সাপেক্ষে বের করব, অথবা আউটপুট যেখানে যেখানে ওয়ান পেয়েছি শুধু সেটার সাপেক্ষে বের করব। এট এ টাইমে দুইটার রেসপেক্টে করা যাবে না। যে কোনো সত্যক সারণী থেকে আউটপুট ফাংশন বের করার নিয়ম হচ্ছে, হয় তোমাকে আউটপুট যেখানে যেখানে জিরো পেয়েছি সেটার সাপেক্ষে চিন্তা করতে হবে, অথবা যেখানে যেখানে ওয়ান পেয়েছি সেটার সাপেক্ষে চিন্তা করতে হবে। যদি জিরো নিয়ে করো তাহলে জিরো নিয়েই সবগুলো ফাংশন বের করতে হবে, যদি ওয়ান নিয়ে করো তাহলে যেখানে যেখানে আউটপুট ওয়ান পেয়েছো শুধু তার সাপেক্ষে ইকুয়েশনটা বের করতে হবে। তো আমরা আপাতত দুইটা নিয়ম শিখাবো না, যে কোনো একটা রেসপেক্টে আমরা শিখাই। আজকে আমরা ওয়ান দিয়ে করাই, যখন এটা দিয়ে বুঝে যাবা তখন বোঝার জন্য একদিন জিরো দিয়ে দেখাবো। তোমাদের এইচএসসি লেভেলের সকল বইগুলো আসলে ওয়ানের রেসপেক্টে ফাংশনগুলো বের করা। এই জন্য এখন যেটা শিখাবো এটাই বোর্ডে লিখবা বা কলেজ পরীক্ষাগুলোতে ফলো করবা। যখন এটা আয়ত্তে চলে আসবে তখন জিরোর জন্য যে একই মান দিবে সেটা আমরা একদিন বের করে দেখাবো। আচ্ছা, তাহলে আমরা ধরে নিলাম আমরা জানি না যে এটা আসলে এন্ড গেটের ট্রুথ টেবিল কিনা, বাট আমরা এখান থেকে ইকুয়েশন বের করব। আচ্ছা, তাহলে আমরা ধরো ওয়ানের সাপেক্ষে বের করব, তাহলে ওয়ানটা মার্ক করব। তাহলে যে কোনো ট্রুথ টেবিল থেকে ইকুয়েশন বের করার জন্য আউটপুট ফাংশনের নাম যদি দেওয়া থাকে সেটা আগে লিখবা, যেমন এখানে এক্স দেওয়া আছে আমরা এক্স লিখলাম। এবার যেখানে যেখানে মান ওয়ান পেয়েছো আউটপুটে সেইটাতে যাব, আসলাম। এখন দেখব যে যখন আউটপুটটা ওয়ান পেয়েছি তখন তার ইনপুট ভ্যালুগুলো কেমন ছিল। দেখতে পাচ্ছি ইনপুট ভ্যালুটা ছিল ওয়ান ওয়ান। প্রথম ওয়ানটা কার মান? এর মান। দ্বিতীয় ওয়ানটা কার মান? দ্বিতীয় ওয়ানটাও বি এর মান। তাহলে যদি আমরা দেখি কোনো চলকের মান জিরো, আচ্ছা আমি একটু লিখতেছি, যদি কোনো চলকের ইনপুট ভ্যালু জিরো হয়, ভেরিয়েবল মানে চলক এটা আমরা সবাই জানি, তো এটাকে আমি ভি দিয়ে প্রকাশ করলাম। আর যেটা ওয়ান এইটাকে আমি নর্মালি লিখলাম, এটাকে কমপ্লিমেন্ট দিলাম। আচ্ছা, যারা কম বুঝেছে আবার রিপিট করতেছি, দেখো। যদি কোনো ইনপুট চলকের ভ্যালু জিরো হয় তাহলে চলকের মাথার উপরে বার সাইনটা দিতে হবে। আর যদি দেখি কোনো চলকের মান ওয়ান, তাহলে চলকটা যা আছে তাই থাকবে। যেমন এখানে চলককে আমি ভি দিয়ে প্রকাশ করেছি, শুধু ভি লিখেছি। তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল টু এ ডট বি কেন লিখলাম? কারণ এখানে দেখো এ এবং বি এর ভ্যালু দুটাই ওয়ান ছিল। যদি এমন হতো এ এর ভ্যালু ওয়ান তাহলে এটা নর্মালি লিখতাম, আর বি এর ভ্যালু জিরো হলে বি এর মাথার উপরে কমপ্লিমেন্ট লিখতাম। তাহলে আরেকটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এ আর বি এর মাঝখানে আমি কোন অপারেটর ইউজ করেছি? আমি কিন্তু অ্যান্ড অপারেটর ইউজ করেছি। তাহলে যে কোনো একটা আউটপুটের সাপেক্ষে যখন আমরা ইনপুট ভ্যালুগুলো নিব তাদের গুণফলটা নিব, দ্যাট মিন্স তাদের লজিক্যাল এন্ড নিব। এখন তোমরা বলতে পারো স্যার এখানে যদি ধরেন এইখানে একটা আউটপুট ভ্যালু ওয়ান থাকতো তখন কি করতাম? তখন আগে মাঝখানে প্লাস দিয়ে দেন আবার ওই ওয়ানের সাপেক্ষে এই ইনপুট ভ্যালুটা কেমন সেটা নিয়ে কাজ করতাম। তো পরের গুলোতে অনেকগুলো ওয়ান আছে, সেগুলোর সাপেক্ষে আমরা দেখাবো, টেনশনে কিছু নাই। আচ্ছা, আরেকবার রিপিট করতেছি, দেখো। তাহলে আউটপুট ফাংশন বের করার জন্য ফার্স্ট কাজ হলো আউটপুট ফাংশনের নাম দেওয়া থাকলে লিখবো, না দেওয়া থাকলে জাস্ট লিখবো আউটপুট ফাংশন। যেখানে যেখানে ওয়ান পেয়েছি, তো এই ট্রুথ টেবিলে একটা জায়গাতে আউটপুট ওয়ান আছে। এই আউটপুট ওয়ান যখন পেয়েছি তখন তার ইনপুট ভ্যালুগুলো কেমন ছিল সেটাতে আসবো। তাহলে ইনপুট ভ্যালু দেখতে পাচ্ছি ওয়ান ওয়ান। প্রথম ওয়ানটা কার মান? প্রথম ওয়ানটা এর মান। তো যখন চলকের মান ওয়ান হবে তখন চলকটার উপরে কোনো কমপ্লিমেন্ট সাইন হবে না, নর্মালি ওই চলকের নামটা বসবে। এখন দেখতে পাচ্ছি বি চলকের মান কত? বি চলকের মানও ওয়ান, তাহলে বি চলকটাও নর্মালি বসবে। তাহলে কোনো একটা আউটপুট মান ওয়ান পাওয়ার জন্য যতগুলো ডাটা ইনপুট করেছি তাদের মাঝখানে অপারেশনটা হবে লজিক্যাল এন্ড। তার মানে ইন্ডিভিজুয়াল পদের মাঝখানে গুণ চিহ্ন হবে,
পরে আরেকটা পদের মান যখন লিখবো তখন মাঝখানে প্লাস লিখে তারপরে লিখবো। তো এরকম সিচুয়েশন আমাদের আসবে। তাহলে কি আমরা এটা দেখে গেস করতে পারবো না যে এটা কোন লজিক গেটের ইকুয়েশন? সবাই কি বুঝেছো? ধরো আমি এটা জানি না, এটা তো আমি এখানে দিয়ে রাখছি, পরীক্ষায় দেওয়া থাকবে না। বলা থাকবে ইনপুট ফাংশন এবি হলে আউটপুট ফাংশন এক্স, এই ভ্যালুটা দেওয়া হলো, তুমি প্রমাণ করো যে উদ্দীপকের সত্যক সারণী এটা কোন লজিক গেটের নির্দেশ করে। তাহলে এই আউটপুট ফাংশন দেখেই আমাদের ডিসাইড করতে হবে যে এটা আসলে কোন লজিক গেট হবে। এমনও হতে পারে যে আমার ফাংশনটার মান যেটা আসছে এটা সরাসরি কোনো লজিক গেটের না, তাহলে ওটাকে সরল করে দেখতে হবে ফাইনালি এটা কি মান দেয়। চলো আমরা সামনের গুলো তো ওগুলো পাবো। তাহলে আমরা কি অ্যান্ড গেটের সত্যক সারণীর রিসপেক্টে সুইচিং সার্কিট এবং কিভাবে আউটপুট ফাংশন জেনারেট করতে হয় এইটুকু সবাই বুঝেছে কিনা বলো? যদি বুঝে থাকো তাহলে পরেরটাতে যাব। সবাই বুঝেছো? জি স্যার। ঠিক আছে, তাহলে এবার পরেরটাতে যাই চলো। পাশাপাশি আজকে সময় থাকলে আমরা দু তিনটা সরল করব। ওকে, এবার আসো, এটা হচ্ছে অর গেটের সুইচিং সার্কিট। তাহলে দেখতে হবে অর গেটের সত্যক সারণীর সাথে মিলে কিনা। ধরো এটা এ এর ভ্যালু, মানে এর সুইচ, এটা এটা বি এর সুইচ, বি এর ডাটার সাপেক্ষে চিন্তা করব। আচ্ছা, যে কোনো একটা বোঝাই দিই দেখো এখান থেকে। আমরা যদি এ এর ভ্যালু জিরো, তাহলে এ এর ভ্যালু জিরো মানে কি এটা ডিসকানেক্টেড। বি এর ভ্যালু ওয়ান আছে, এখানে বি এর ভ্যালু ওয়ান আছে, তার মানে এটা কানেক্টেড। এই যেটা কানেক্টেড করে দিলাম, তাহলে ইলেকট্রিসিটি এখান থেকে এসে এদিক দিয়ে এদিক দিয়ে এদিক দিয়ে ল্যাম্পে চলে যাবে। দেখো এই জন্য আউটপুটটা ওয়ান পাওয়া গেছে। তাহলে যে কোনো একটা যদি ওয়ান হয়ে যায় তাহলে আউটপুট কিন্তু ওয়ান হচ্ছে, দ্যাট মিনস ল্যাম্পটা অ্যাক্টিভ স্টেটে যাচ্ছে, জ্বলছে। কিন্তু যদি দুটাই জিরো হতো তাহলে নেচারটা কেমন হতো? ধরো এর ভ্যালু জিরো, তার মানে এর ভ্যালুটা ডিসকানেক্ট, বি এর ভ্যালুটা জিরো, তাহলে বি এর ভ্যালুটাও ডিসকানেক্টেড, মানে এই যে প্রথমটা চিন্তা করো। তাহলে তো এখান থেকে কোনো সাপ্লাইড ভোল্টেজ দিলে ল্যাম্প পর্যন্ত যাবে না, এই জন্য আউটপুটটা জিরো। সবাই কি বুঝেছো না বুঝো নাই? সহজ জিনিস এগুলো। আইসিটিতে এগুলো পরীক্ষায় তেমন কোনো ভেজাল ভাবে আসে না। অ্যাজ ইউজুয়ালি এখন পর্যন্ত আমার এক্সপিরিয়েন্স যেটা বলে, বোর্ডের যতগুলো কোশ্চেন আসছে সবগুলো এমসিকিউতে আসছে, সিকিউ বেজ আসে না, অ্যাজ ইউজুয়ালি আসে না। ঠিক আছে, তাহলে আশা করা যায় এটা বুঝেছো। যদি একটা ভ্যালু ওয়ান হয় তাহলে আউটপুটটা ওয়ান হয়ে যাবে। আচ্ছা, এবার চলো আমরা যদি এখান থেকে না জানি, ধরো এটা অর গেটের যে ইকুয়েশন সেটা আমি জানি না, আমরা এখন প্রমাণ করব। তাহলে এখন বলো তো কার কার মনে আছে যখন আমরা আউটপুট ফাংশন বের করব তখন যে নিয়মটা শিখাইছিলাম, আউটপুটের কোন ভ্যালুগুলো নিয়ে কাজ করতে বলছিলাম? জিরো নাকি ওয়ান? কোনগুলো ওয়ান। নিতে? ওয়ান। ঠিক আছে, তাহলে এগুলো আগে মার্ক করলাম। প্রথম আউটপুট যখন ওয়ান পেয়েছি তখন তার ইনপুট ভ্যালু কি কি আছে সবাই খেয়াল করো তো। এর ভ্যালু কত আছে? এর ভ্যালু কত আছে? এর ভ্যালু জিরো, তাহলে এর ভ্যালু জিরো হলে এর ওপর বার হবে। বি এর ভ্যালু কত আছে? বি এর ভ্যালু ওয়ান আছে, তাহলে মানে বিটা যা আছে তাই থাকবে। আশা করা যায় প্রথম পদের মানটা বুঝেছো। এবার আসো দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদে যখন আউটপুটটা ওয়ান পেয়েছি তখন তার ইনপুট ভ্যালু কি ছিল? দেখতে হবে এখানে, এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু জিরো, তাহলে এর ভ্যালু ওয়ান হওয়া মানে এটা যা আছে তাই থাকবে। বি এর ভ্যালু জিরো মানে বি এর উপরে বার হবে। তাহলে যে কোনো একটা আউটপুট ওয়ান যখন নিচ্ছি তখন তার ইনপুট ভ্যালুগুলোর গুণফল, আর একটা আউটপুট ওয়ানের ইনপুট পদটা নেওয়ার পরে যখন আরেকটা পদ লিখবো তখন মাঝখানে যোগফল, তাহলে এখানে মাঝখানে এখন যোগ। তাহলে এখন বলো লাস্ট ভ্যালু যখন ওয়ান পেয়েছি তখন তার ইনপুট ভ্যালু এর ভ্যালু ওয়ান, বি এর ভ্যালু ওয়ান, তাহলে ইকুয়েশনটা কি লিখতে হবে? এ বি। এ বি লিখতে হবে। ঠিক আছে, তাহলে আশা করা যায় আউটপুট ফাংশন বের করা সবাই বুঝেছি। তাহলে এখন খেয়াল করে দেখো তো, আগে যেরকম সরাসরি আউটপুটের মান দেখে বুঝে গেছিলাম যেটা এন এন গেটের হচ্ছে ইকুয়েশন নির্দেশ করে, এখন কি বোঝা যাচ্ছে? এখন কিন্তু বোঝা না যাচ্ছে না। স্যার। তাহলে আমাদের কি করতে হবে? এই ইকুয়েশনটাকে সরল করে দেখতে হবে যে ফাইনাল মান আমাদেরকে কি দেয়। তাহলে সরল করার জন্য এখন আমরা দেখব যে কোনো দুইটা পদের মধ্যে কমন কোথায় আছে। কোন দুইটা পদের মধ্যে কমন আছে? এই দুটা পদের প্রথমটা মধ্যে কিছু শেষটা। কমন যায় না? যায়। যে কোনো ভাবে করলেই হলো, আমরা লাস্টের দিক থেকে
ওডি কমন আছে, যেহেতু কমন থাকলে তো এইভাবে আগানোটা সহজ। তাহলে এ যদি কমন নিয়ে ফেলি তাহলে এখানে থাকবে হচ্ছে বি বার প্লাস বি, বি বার প্লাস বি। তাহলে একটা যদি আরেকটার অপোজিট হয়, মাঝখানে প্লাস চিহ্ন হলে মৌলিক উপপাদ্য এর মান কত? 1 ওয়ান। ঠিক আছে, তাহলে এবার থেকে গেল হচ্ছে এবার বি। এবার বলো তো যে এই ইকুয়েশনের উপরে কোন উপপাদ্য অ্যাপ্লাই হবে, মনে আছে কিনা? এটা প্লাস একটা বি ক্লাসে পুরো সময় জুড়ে শিখেছিলাম, স্যার বিভাজন এ উপপাদ্য। এবার প্লাস এ, হুম। তার আর এসে এবার প্লাস বি, আর এ প্লাস বি। এ প্লাস এবার প্লাস বি, যেই পদটা ছোট সেটা আগে, হ্যাঁ যেই পদটা ছোট সেটা আগে। তাহলে ছোট পদটা এ, এর সাথে নিব তার অপোজিটটা, এর সাথে তার অপোজিটটা নিলাম। এবার এর সাথে আবার কাকে নিব? অপোজিটটা বাদ দিয়ে যে থাকবে। তাহলে আশা করা যায় সবাই বুঝেছো যে কেন এখানে বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হয়। বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হবে কিনা এটা বোঝার উপায় একটাই, যেই পদটা ছোট তার বিপরীত টার্মটা পাশের পদে থাকতে হবে। এই যে আছে বলেই আমরা বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই করতেছি। তাহলে আগে অপোজিটটা নেওয়ার পরে অপোজিটটার সাথে যেটা পড়ে থাকবে সেটা নিব। আচ্ছা, তাহলে এ প্লাস এবার মানে ওয়ান, তাহলে এখানে ফাইনালি থাকলো কি? ফাইনালি থাকলো হচ্ছে এ প্লাস বি। তাহলে এখন বলো এ প্লাস বি এটা কিসের ইকুয়েশন, কোন লজিক গেটের? যোগ আকারে থাকলে কোন লজিক গেট হয়? অর গেট অর গেট। তাহলে দেখো আমরা জেনে গেলাম যে পরীক্ষায় যদি যে কোনো ট্রুথ টেবিল দেওয়া থাকে, কিন্তু যদি বলে দেওয়া না থাকে এটা কোন লজিক গেটের ট্রুথ টেবিল, তাহলে আমরা ট্রুথ টেবিল থেকে আগে কি করব? ইকুয়েশনটা জেনারেট করব। ফাংশনটা জেনারেট করে যদি সরাসরি চলে আসে তাইলে তো ভালো, না থাকলে ওটাকে সরল করব, করে লাস্টে ইকুয়েশনের নেচারটা দেখে উই হ্যাভ টু ডিসাইড হুইচ টাইপ অফ লজিক গেট ইট ইজ। আর এই সুইচিং সার্কিটটা জাস্ট ধ্রুব সত্য একটা সুইচিং সার্কিট, এটা ট্রুথ টেবিলের সাথে মিলাইলেই বুঝতে পারবা যে কোন লজিক গেটের সত্যক সারণীর সাথে মিলতেছে। একবার খেয়াল করলেই বুঝতে পারবা, তোমাদের যে নোটটা দিয়ে দিছি ওখানেও দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা আমাদের ডান। এবার আসো, এটা কিসের? এটা নট গেটের। জিরো দিলে ওয়ান হবে, ওয়ান দিলে জিরো হবে আমরা জানি। এবার এটার সুইচিং সার্কিটটা দেখব। আচ্ছা, তাহলে সুইচিং সার্কিটটা আবার জেনারেল রেজিস্টারের প্রপার্টিসের সাথে মিলাইলে কিন্তু হবে না। সায়েন্সের যারা আছো তারা জানো যে এখানে যদি জয়েন্ট থাকে তাহলে কারশফ কারেন্টস ল অনুসারে এগুলো ভাগ হবে, এরকম কিন্তু না বিষয়টা। হ্যাঁ, সুইচের প্রপার্টিসটা তো আসলে আলাদা। আচ্ছা, তাহলে এখানে দেখো এর ইনপুট ভ্যালু জিরো দেওয়া আছে, এই সুইচ ওয়ান, এটা চিন্তা করো এখানে এ। তাহলে জিরো দেওয়া মানে হলো এই সুইচটা ডিসকানেক্টেড। তাহলে এখান থেকে ইলেকট্রিসিটি দিলে সে এখানে কোনো ক্লোজ পাথ পাচ্ছে না, ক্লোজ পাথ পাচ্ছে না, তখন ইলেকট্রিসিটি স্যার সরাসরি ল্যাম্পে চলে যাচ্ছে। এই জন্য দেখো জিরো দিলে এখানে আউটপুটটা ওয়ান পাওয়া যাচ্ছে। ওয়ান দিলে কি ঘটনাটা ঘটবে দেখো, ওয়ান দেওয়া মানে কিন্তু এই সুইচটা কানেক্টেড হয়ে যাওয়া, এখানে কানেক্টেড হয়ে যাওয়া, কানেক্টেড হওয়া মানে তখন সেখানে একটা ক্লোজ পাথ পেয়ে পজিটিভ থেকে নেগেটিভে বা গ্রাউন্ডিং এ চলে আসবে, যার কারণে ইলেকট্রিসিটি আর ল্যাম্প পর্যন্ত যাবে না। যাবে না মানে আউটপুটটা জিরো হবে। সবাই কি বুঝেছো? ক্লিয়ার কিনা বলো, খুব সহজ এটা। সুইচ যখন কানেক্টেড হবে তখন এখানে ক্লোজ পাথ পেয়ে গেলে সোর্স থেকে সাপ্লাইড ভোল্টেজটা আর ল্যাম্প পর্যন্ত যাবে না, যাবে না মানে জ্বলবে না, এই জন্য ওয়ানের সাপেক্ষে জিরো। আর যখন এটা এখানে কানেক্টেড হচ্ছে না, ক্লোজ পাথ পাচ্ছে না, যখন আমরা এখানে জিরো চিন্তা করতেছি, এটার মান যখন জিরো চিন্তা করতেছি তখন সাপ্লাইড ভোল্টেজটা সরাসরি ল্যাম্পে যাচ্ছে, যার কারণে এখানে আউটপুটটা ওয়ান দেখাচ্ছে। তো এটার ইকুয়েশন তার কি বের করে দেখাবো? ধরো এই যে ওয়ান, এটার সাপেক্ষে ইকুয়েশন বের করব। তাহলে আমরা আসলাম, তাহলে চলক তো এখানে একটাই, চলকটাকে এ। তাহলে ইনপুট ভ্যালুটা কি? যখন ওয়ান পেয়েছি জিরো, তাহলে জিরো হলে চলকের মাথার উপরে কি হয়? বার। তাহলে এই ইকুয়েশনটা কার? ডেফিনেটলি এটা নট গেটের। এটা খুব সহজ, এটা নিয়ে আর বেশি আলোচনা করলাম না। চলো এবার নেন গেটে যাই। আচ্ছা, একটা কলাম আমি তোমাদের বোঝানোর জন্য করেছি, যেহেতু প্রথম শিখাচ্ছি। জেনারেলি এক্সামে এই কলামটা করার আমাদের কোনো প্রয়োজন হয় না বা দরকার নেই করার, দেওয়াও থাকে না পরীক্ষায়, তোমাদের বোঝার জন্য করেছি। যে আমরা যখন এন্ড গেটের ক্ষেত্রে দেখেছিলাম যে সবগুলো যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হয়,
আর একটা ভ্যালু যদি জিরো হয় তাহলে আউটপুট জিরো। তাহলে ন্যান্ডের ইকুয়েশন কি হবে? অ্যান্ডের উল্টো না? এই জন্য যখন বার হয়ে যাবে তখন দেখো এখানে ওয়ান হয়ে গেছে আর এখানে জিরো হয়ে গেছে। তো আশা করা যায় সবাই বুঝেছো। চলো একটা বুঝায় দিই, তাহলে আমরা এটা বাদ দিলাম। এটা তোমাদের বোঝানোর জন্য দেওয়া আছে, এটা এক্সামে দেওয়া থাকে না, নর্মালি এটা দেওয়া থাকে না। আচ্ছা, তাহলে এইটা দিয়ে বোঝাই তাহলেই বুঝতে পারবা। এ আর বি এর ভ্যালু যখন ওয়ান, তখন দেখো ল্যাম্পটা জ্বলবে না, দ্যাট মিনস আউটপুটটা জিরো। তাহলে এইটা আমরা চলো একটু বোঝার চেষ্টা করি। এ এর ভ্যালু ওয়ান হওয়া মানে এটা কানেক্টেড, বি এর ভ্যালু ওয়ান হওয়া মানে এটা কানেক্টেড। তাহলে একটু আগে নট গেটের ক্ষেত্রে দেখে আসছো, কিন্তু যদি এখানে ক্লোজ পাথ পেয়ে যায় তাহলে কি আর ইলেকট্রিসিটি ল্যাম্প পর্যন্ত যাবে? যাবে না। এই জন্য এখানে আউটপুটটা জিরো। আশা করা যায় বুঝেছো। চলো এবার অন্য যে কোনো একটা রেসপেক্টে দেখি। অন্য যে কোনো একটা রেসপেক্টে দেখি, ধরো আমরা জিরো আর ওয়ান নিলাম, জিরো আর ওয়ান নিলাম, এই কলামটা বাদ রাখলাম। দেখো তাহলে এ এর ভ্যালুটা জিরো মানে ডিসকানেক্টেড, বি এর ভ্যালুটা ওয়ান মানে কানেক্টেড। তাও কি পুরোপুরি ক্লোজ পাথ পাচ্ছে? এর ভ্যালুটা তো ওপেন হয়ে আছে, তাহলেও কিন্তু ইলেকট্রিসিটি ল্যাম্প পর্যন্ত যাবে। এই জন্য যখন সবই জিরো অথবা একটা হলেও জিরো হচ্ছে, তখন কিন্তু আউটপুটটা ওয়ান পাওয়া যাচ্ছে। আরো সহজ বুদ্ধি এইভাবে মনে রাখতে পারো যে আমরা যখন এন্ড গেটের সুইচিং সার্কিটটা দেখেছিলাম, তখন এই অংশটা সুইচগুলো খেয়াল করেছো কিনা, সুইচগুলো কিন্তু সিরিজে ছিল। তাহলে যখন ন্যান্ড গেটটা, যেহেতু অ্যান্ড গেটের অপোজিট, তাহলে এই সুইচটা কি হবে? প্যারালাল হয়ে গেছে, দেখছো? এটা মনে রাখার হচ্ছে সহজ বুদ্ধি। অ্যান্ড গেটের ক্ষেত্রে যেহেতু এটা সিরিজ আকারে ছিল সুইচটা, ন্যান্ডের ক্ষেত্রে সেটা প্যারালাল হবে। তাহলে মনে রাখাটা তোমাদের জন্য ইজিয়েস্ট হবে। দেখো এবার আমরা ইকুয়েশন থেকে, চলো এবার প্রমাণ করি। বলো আউটপুট ফাংশন বের করে আমরা প্রমাণ করতে চাই। এখন তো দেখতেই পাচ্ছি এটা ন্যান্ড গেটের, ধরো পরীক্ষায় এটা দেওয়া নাই। বলো প্রথম কাজ কি বলছিলাম, বলো আউটপুট ফাংশন লেখার পর কোন ভ্যালুগুলো সিলেক্ট করব? সবার মনে আছে কিনা? কোন ভ্যালুটা সিলেক্ট করব বলো? ওয়ান, ওয়ান ভ্যালুটা সিলেক্ট করব। তাহলে ওয়ান ভ্যালুটা আগে সিলেক্ট করে নিই। তাহলে প্রথমটা নেই এবার। প্রথম ভ্যালু যখন ওয়ান পেয়েছি তখন এটা কেটে দিচ্ছে, এটা তোমাদের চোখে ইলিউশন ক্রিয়েট করতে পারে, এটা বাদ। দেখো এ এর ভ্যালু আর বি এর ভ্যালু কি কি আছে বলো? আমি এবি লিখলাম, এ এর স্যার ভ্যালু এবার জিরো, বি এর বিবার ভ্যালু জিরো, তাহলে এবার বিবার, রাইট। প্লাস এবার যখন দ্বিতীয় এ আউটপুট ওয়ান পেয়েছি তখন কি হবে? এবার বি, এবার বি হবে। পরেরটা, তৃতীয়টা, তারপরেরটা স্যার এ বিবার। এ বিবার, রাইট। এই সবাই বুঝতেছো তো নাকি? এখন তো মাথায় প্রবেশ করার কথা। কয়েকবার লিখতেছি, দেখে একটু রেসপন্স নিয়ে ফেলি। সিলভিয়া বুঝতেছো না খালি জি দেখতেছো বলো? স্যার, Right. শুনতেছি। না শুনলে হবে না, বলো যে বুঝেছো কিনা, কিভাবে ইকুয়েশনটা আসলো। হ্যাঁ স্যার, বুঝতেছি। ঠিক আছে, ওকে। তাহলে এবার একটু সরল করতে হবে, সরাসরি তো বুঝতেছি না কোন লজিক গেটের। তাহলে কি স্যার কমন এর জায়গায় যায়? দিয়ে স্যার এও কমন যায় স্যার, বিও কমন যায় স্যার। ঠিক আছে, যে কোনো একদিক থেকে নিলেই হলো। তাহলে এখানে আচ্ছা নিলাম, এবার নিলাম বিবার প্লাস বি, বিবার প্লাস বি। এখন যেটা পড়াচ্ছি এটা বোর্ডে অনেকবার আসা একটা প্রমাণ, হ্যাঁ। এই লজিক গেটের সত্যক সারণীটা দিয়ে পরীক্ষায় বেশি আসছে, যেটা আসলে কোন লজিক গেটের সত্যক সারণী নির্দেশ করে, এটা পরীক্ষায় বেশি আসছে বোর্ডে। আচ্ছা তাহলে বি বার প্লাস বি, তাহলে ওটা সমান ওয়ান হয়ে গেল। আবার সেই একই উপপাদ্য অ্যাপ্লাই হবে, কি নাম বলো? নামগুলো পরীক্ষায় এমসিকিউতে আসে। বিভাজন উপপাদ্য, ইংলিশ টার্ম হচ্ছে ডিস্ট্রিবিউটেড থিওরাম, দুটাই মনে রাখতে হবে। পরীক্ষায় অনেক সময় ইংলিশ টার্মগুলো দেওয়া আছে। তাহলে কেমনে বুঝবো বিভাজন উপপাদ্য অ্যাপ্লাই হবে? যেই পদটা ছোট তার অপোজিট টার্মটা ইনভার্স আকারে আছে, তাহলে এবারে বিপরীত ফরম্যাটে আছে এই জন্য। তাহলে আগে ছোট পদ লিখতে হবে সব সময়। ছোট পদ বলতে যেই পদে চলকের সংখ্যা কম।
ছোট পথ বলতে আমি প্রথম দিনেই বলেছিলাম যে ছোট পথ বলতে আমরা কনসিডার করতেছি যেখানে চলকের সংখ্যা কম। তাহলে এবারের সাথে একে নিলাম, এবারের সাথে কাকে নিব? অপোজিটটা বাদ দিয়ে যে ছিল, বাদ দিয়ে কে ছিল এর সাথে গুণ আকারে? বি বার ছিল, এটা নিলাম। তাহলে এটা সমান তো 1 হয়ে গেল। তাহলে এখানে পড়ে থাকলো কি? পড়ে থাকলো এবার প্লাস বি বার। আচ্ছা, এবার আমাদের লাস্ট ক্লাসের একটা পড়া ছিল ডি মর্গানস ল, মনে আছে সবার? এই যে একটু সবাই ভালো করে দেখো, আমরা এটা ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য ছিল, দেখো ডট থাকলে প্লাস হবে, বারগুলো আলাদা হবে। তার মানে একসাথে যদি বার থাকে, হোল কমপ্লিমেন্ট ফরম্যাটে থাকে, যখন এটা ইন্ডিভিজুয়াল হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে, তখন চিহ্নটা যা থাকবে তার বিপরীত হবে। আচ্ছা, এখন কি আমরা উল্টো ভাবে চিন্তা করতে পারি না, যে আলাদা আলাদা বার যখন একসাথে হবে তখনও চিহ্নগুলো চেঞ্জ হবে? যেমন আলাদা আলাদা বার যদি আমরা রাইট সাইড থেকে লেফট সাইড চিন্তা করি, একসাথে যখন হয়ে যাচ্ছে তখন মাঝখানে চিহ্ন যা ছিল তার বিপরীত হচ্ছে। তাহলে এখন বলো তো, আমি যদি এই টোটাল বারটা একসাথে করে ফেলি, তাহলে এখন এ আর বি এর মাঝখানের অপারেশনটা কি হবে? ইনটু হয়ে যাবে। ইনটু হয়ে যাবে। তাহলে বলো তো, এখানে অপারেশন আছে কি কি? একটা আছে অ্যান্ড অপারেশন, আর মাথার উপরে বার আছে। তাহলে বার মানে কোন অপারেশন বলো সবাই? বার মানে কোন অপারেশন? নট অপারেশন। তাহলে অ্যান্ড আর নট মিলে কি হয়? অ্যান্ড আর নট মিলে ন্যান্ড। তাহলে উদ্দীপকের ফাংশনটা কোন লজিক গেট নির্দেশ করবে? ন্যান্ড গেট নির্দেশ করবে। সবাই বুঝেছো? সবাই বুঝেছো কিনা বলো? কারো কোনো কনফিউশন আছে? অধরা, এই মেয়ে বুঝতেছো বলো? তুমি তো গত ক্লাস মিস করছো, স্যার বলো। আউটপুট এক্সে জিরোর মানটা কেন হিসাবে ধরি না আসলে? জিরোর মানটা কেন ধরি না এটার ব্যাখ্যা তো প্রথমেই দিলাম, যে যখন ওয়ান নিয়ে কাজ করব তখন জিরো নিয়ে হিসাব করা যাবে না। জিরো নিয়ে কাজ করলে জিরো রেসপেক্টেই বের করতে হবে। জিরোর নিয়মটা আজকে শিখাইনি, আজকে ওয়ান দিয়ে শিখো, আয়ত্তে চলে আসলে পরের দিন ইকুয়েশন গুলো জিরো দিয়ে প্রমাণ করবো ওয়ান ছাড়া। নিয়ম হচ্ছে একসাথে দুইটাকে কনসিডার করা যাবে না, হয় ওয়ানের সাপেক্ষে ইকুয়েশন ডেরিভেট করতে হবে, অথবা জিরোর সাপেক্ষে করতে হবে। দুটার জন্য দুটা রুলস। আপু, তাহলে এই মাসটা গেল, এই মাসটা দেখি আমরা সাথে নামাজ পড়তো, হ্যাঁ, তখন হ্যাঁ। আমার ছিল আর আর কোনো কথা আছে? আমরা পরের দিন জিরো নিয়ে দেখাবো, যেহেতু পরীক্ষায় ওয়ান দিয়ে ধরেই করবা, সবগুলো বই পুস্তকে এটা দিয়ে করা, এটা আগে আয়ত্তে নিয়ে আসো। পরের দিন আমি জিরো দিয়ে কিভাবে একই ইকুয়েশন জেনারেট করা যায় সেটা দেখায় দেবো। দুইটা নিয়ম একসাথে শিখলে প্যাঁচ লাগবে। আগে একটা আগে মানে মেমোরাইজ করো আগে। হ্যাঁ, জিরো দিয়েও করা যাবে, কোনো সমস্যা হবে না, একই রকম মান দিবে। আমরা যখন অনার্সে পড়তাম তখন সিস্টেমটা হচ্ছে আউটপুট ভ্যালু যেটার সংখ্যা কম হবে, ধরো জিরোর সংখ্যা এই ইকুয়েশনে কম বা ফাংশনে কম, তাহলে জিরো দিয়ে করাটাই বেটার, একবারে অ্যান্সার চলে আসবে। নিয়ম হচ্ছে যেটা কম দেখবো সেটা দিয়ে করা। যেহেতু তোমরা ছোট মানুষ, তখন দেখা গেল যে দুইটা নিয়ম শিখলে প্যাঁচ লেগে যাবে, এই জন্য আমরা একটা নিয়ম দিয়ে শিখাচ্ছি, সবই ওয়ানের রেসপেক্টে করতেছি। কিন্তু জেনারেল সিস্টেমটা হচ্ছে যেটা কম দেখবো সেটা নিয়ে করলে আমার কাজটা কম হবে। আশা করা যায় বুঝেছো। আচ্ছা, তাহলে এটা গেল হচ্ছে ন্যান্ডের সাপেক্ষে গেল। চলো এবার নরেরটা দেখানো লাগবে। এটা দেখেই মনে হয় বুঝে গেছো, তাই না? যে অরের ক্ষেত্রে এই যে এই সার্কিটটা কেমন ছিল, এই যে এই অংশটা কেমন ছিল, এই বরাবর ছিল না, এই বরাবর ছিল তখন। জাস্ট এটা উল্টায় গেছে, চলো দেখলেই বুঝতে পারবা। আচ্ছা, তাহলে এটা হলো নরের। তাহলে নরের ক্ষেত্রে এটা বোঝানোর জন্য দিয়েছি যে সবগুলো জিরো হলে জিরো, এটা অরের ক্ষেত্রে, আর একটা ভ্যালু ওয়ান হইলে ওয়ান। নর মানে কি? অরের বিপরীত। তাহলে কমপ্লিমেন্ট করলে আউটপুটটা উল্টা যাবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমটা দেখলেই মনে হয় সবাই বুঝে যাব, বাকিগুলোর ওরকম দরকার হবে না। আচ্ছা, এটা প্রথমত কেটে দিই, দেখো। তাহলে প্রথমে যখন দুইটাই জিরো, যেমন দেখো, তাহলে দুইটাই জিরো মানে এর ভ্যালু জিরো দিলাম, বি এর ভ্যালু জিরো দিলাম, তাহলে তো এটা কানেক্টেড হচ্ছে না। কানেক্টেড যদি না হয়, তাহলে সোর্স থেকে ইলেকট্রিসিটি দিলে এটা ডিরেক্টলি ল্যাম্পে চলে যাচ্ছে, এই জন্য আউটপুটটা ওয়ান পাওয়া যাচ্ছে।
এবার দেখো যে কোনো একটা ভ্যালু যদি 1 দিয়ে ফেলতাম, ধরো এর ভ্যালু 1, এর ভ্যালুটা 1 দিলাম, তাহলে 1 দেওয়া মানে তো এটা কানেক্টেড হয়ে গেল। কানেক্টেড হওয়া মানেই এখানে একটা ক্লোজ পাথ পেয়ে যাওয়া, তখন আর সে ল্যাম্প পর্যন্ত ইলেকট্রিসিটি যাচ্ছে না। এই জন্য ব্যাপারটা কি হচ্ছে, আউটপুটটা 0 দেখাচ্ছে। তাহলে সহজ বুদ্ধি হচ্ছে অরের ক্ষেত্রে এই সুইচিং সার্কিটটা যেমন হবে নরের ক্ষেত্রে তার বিপরীত হবে। এইভাবে চিন্তা করলেই হবে। আচ্ছা, তাহলে এবার আমরা ইকুয়েশন জেনারেট করব। ধরো আমরা এটা জানি না, এই ফাংশনটা জানি না। এখন আমরা এক্স ইকুয়াল টু, এখন ইনপুট ডাটাগুলো নিয়ে কাজ করব। তাহলে ফার্স্ট ভ্যালু এটা কেটে দিই, দরকার নেই। এবার আসো, তাহলে এই ভ্যালুটা যখন 1 পেয়েছি তখন তার ইনপুট ভ্যালুটা কি ছিল? এর ভ্যালুও 0, বি এর ভ্যালুও 0, তাহলে এ এর মাথার উপরে বার হবে, বি এর মাথার উপরে বার হবে। আর তো কোনো আউটপুটে 1 নাই, তাহলে একটা লিখেই শেষ। বলো ডি মর্গানের ল অনুসারে আলাদা আলাদা বার যখন একসাথে হয়ে যাবে, এখন এবার আর বি বারের মাঝখানে কিন্তু গুণের অপারেশন ছিল, দ্যাট মিন্স লজিক্যাল এন্ড ছিল। এখন কি লিখবা? এখন কি লিখতে হবে? অর অর। তাহলে এখন কি বোঝা যাচ্ছে না এটা কিসের ইকুয়েশন? প্লাস আছে মানে অর অপারেশন আছে, আর বার আছে মানে কোন অপারেশন আছে উপরে? নট অপারেশন। তাহলে অর প্লাস নট মিলে কি হবে? অর প্লাস নট মিলে নর হবে। তার মানে উদ্দীপকের ট্রুথ টেবিলটা নর গেট নির্দেশ করে। আশা করা যায় বুঝেছো। আমি এট এ টাইমে কিন্তু আজকে দুটা টপিক পড়াচ্ছি। একটা হলো জেনারেলি এই টপিকটা তো পড়াচ্ছি, পাশাপাশি ক্রিয়েটিভ প্রশ্ন পড়াচ্ছি। ক্রিয়েটিভ প্রশ্ন কিছুই না, এইভাবে উদ্দীপকের সত্যক সারণী দেওয়াই থাকবে, কোন লজিক গেট নির্দেশ করে, অথবা বলতে পারে উদ্দীপকের সত্যক সারণী থেকে ফাংশনের মান বাহির করে সরল করো, সরল করে যে রাশিটা পাওয়া যাবে তার সার্কিট আঁকো। ওই ধরনের একটা প্রশ্ন লাস্টের দিকে দেখাবো। তোমরা একটা কাজ করো, সবাই সেকেন্ড লিংকে জয়েন করো, তারপরে আবার বাকি অংশটা পড়াচ্ছি। এটা কেটে যাবে এখন।